হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের যে বিধানসভা ভোট, সেই ভোটে রাহুল গান্ধী কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীকে টক্কর দিচ্ছে এবং প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। नमस्कार। ये बीजेपी के जो लोग होते हैं ये आइडियाज को टेस्ट करते रहते हैं। ये किसी से कहते हैं कि आप ये आइडिया पब्लिक में रखिए और फिर रिएक्शन देखते हैं। यही हुआ है। उनके एक सांसद ने किसान कानून, जो काले कानून थे, उनको रिवाइव करने की बात की है। मोदी जी, आप क्लैरिफाई कीजिए, आप इसके खिलाफ हैं या आप फिर से बदमाशी कर रहे हैं? क्या वो किसान के कानून रिवाइव करेंगे या नहीं? और अगर करेंगे तो फिर मैं आपको गारंटी दे रहा हूं कि इंडिया गठबंधन पूरा इनके खिलाफ खड़ा हो जाएगा। 700 लोग शहीद हुए हैं, उनकी याद करनी है, उनकी रिस्पेक्ट करनी है। मोदी जी ने 2 मिनट मौन नहीं रखने दिया था, हम ये कभी नहीं भूलेंगे। धन्यवाद। আজকে আমরা প্রত্যেকেই হয়তো বিভিন্ন মারফত খবরগুলো পেয়েছি যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে ভোটের ময়দান, সেই ভোটের ময়দানে রণংদেহী মূর্তি নিয়ে নিয়েছে। আজকে রাহুল গান্ধী জম্মু কাশ্মীরে ছিল এবং জম্মু কাশ্মীরে রাহুল গান্ধী একটি জনসভায় যে ধরনের আক্রমণ করেছে, যে ধরনের বিষয়ভিত্তিক কথাবার্তা বলেছে, তাতে ভারতীয় রাজনীতি কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাহুল গান্ধী আজকে সরাসরি আদানি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এমনকি ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেই সরকারকে সরাসরি আক্রমণ করেছে। প্রধানমন্ত্রীকে আক্রমণ তো করেছে, তৎসঙ্গে আরএসএসকেও পর্যন্ত রাহুল গান্ধী আজকে ছাড়েনি। আজকে রাহুল গান্ধী যেটা বলেছে যে সমস্ত জায়গায় আজকে কিন্তু যেখানে যাবেন, আপনি রাস্তায় চলবেন, পোর্টে যাবেন, এয়ারপোর্টে যাবেন, সমস্ত জায়গায় আপনাদের আদানি ট্যাক্স লাগছে, আম্বানি ট্যাক্স লাগছে। রাহুল গান্ধী কি বলেছে আমি আপনাদেরকে শোনাবো। पहले आपका रोल था, कश्मीर के सेब यहां से निकलते थे, आप बाकी हिंदुस्तान में भेजते थे। आज पूरी की पूरी सेब की इंडस्ट्री अदानी के हाथ में है। हिमाचल का सेब अदानी के हाथ में, जम्मू कश्मीर का सेब अदानी के हाथ में। और यही हर इंडस्ट्री में यही हो रहा है। एयरपोर्ट में जाते हैं अडानी टैक्स, पोर्ट में जाओगे अदानी टैक्स, मोबाइल फोन चलाओगे अंबानी टैक्स, सड़क पे चलोगे अदानी टैक्स, अनाज में अदानी टैक्स, सेना हथियार का प्रयोग करेगी अदानी टैक्स, कारतूस अदानी टैक्स, अग्निवीर अदानी टैक्स। ये कब तक चलेगा? রাহুল গান্ধী তৎসঙ্গে এটা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যাই করুক আদানির হয়ে কাজ করছে। কি করে? এটা কেনই বা বলবে না? কারণ আজকে ভোটের ময়দানে প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী দুজন সামনাসামনি থাকলো। রাহুল গান্ধী এই আদানি সম্পর্কে যে কথাটা বলছে যে প্রধানমন্ত্রী কোথাও না কোথাও আদানিকে হেল্প করছে। কারণ আমরা যেটা ইদানিং দেখে আসছি যে প্রধানমন্ত্রী যে দেশেই সফর করতে যাক, সেখানকার 2 মাস পরেই সেই দেশের সঙ্গে আদানির কোনো না কোনো ব্যবসা চালু হচ্ছে, হয় এয়ারপোর্টের ব্যবসা, নতুবা বিদ্যুতের ব্যবসা, এরকম ব্যবসা চালু হচ্ছে। রাহুল গান্ধী এই আদানিকে হেল্প করা নিয়ে বা আদানিকে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করা নিয়ে প্রধানমন্ত্রীকে কি ভাষা আক্রমণ করেছে আমি আপনাদেরকে শোনাবো। ये मेक इन इंडिया बात करते रहते हैं, डिफेंस इंडस्ट्री की बात करते हैं। सारे के सारे कॉन्ट्रैक्ट्स अदानी जैसे लोगों को जा रहे हैं। बाहर इजराइल की कंपनी हथियार बनाती है, लेबल अदानी का लग जाता है। इजराइल की कंपनी ड्रोन बनाती है, लेबल अदानी का लग जाता है और कहते मेक इन इंडिया हो गया। कैसे मेक इन इंडिया हो गया? इजरायली हथियार है, मेक बाय अदानी हो गया है, मेड इन इंडिया नहीं हुआ है। और यही हालत पूरे देश में है। তৎসঙ্গে রাহুল গান্ধী বলেছে জিএসটি ট্যাক্স, এই জিএসটিকে মানে ভুল জায়গায় ট্যাক্স, সমস্ত জায়গায় ট্যাক্স নিয়ে বলেছে যে কিছুক্ষণ আগে আমি ভিডিওটা শোনালাম আপনাদেরকে, যেটাকে আদানি ট্যাক্সের সঙ্গে তুলনা করেছে, যে রাস্তা থেকে শুরু করে পোর্ট সমস্ত জায়গায় আদানি ট্যাক্সের কথা বলেছে। তৎসঙ্গে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাহুল গান্ধী কিন্তু সরাসরি
বিষয় ভিত্তিক কথা বলছে। রাহুল গান্ধী আক্রমণ করছে প্রধানমন্ত্রীকে, রাহুল গান্ধী আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টিকে, রাহুল গান্ধী আক্রমণ করছে আরএসএসকে। কিন্তু কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব, মানে বিজেপির যে নেতৃত্বরা, তারা কিন্তু কোথাও না কোথাও বিষয় থেকে সরে গেছে। কি করে সরে গেছে? আজকে প্রধানমন্ত্রী বক্তব্য দিতে দিতে বলছে যে রাহুল গান্ধী মানে কংগ্রেসের ভ্রষ্টাচার, কংগ্রেসের যে দুর্নীতি, সেগুলো নিয়ে কথা বলছে। তৎসঙ্গে ইনি বলেছে দালাল এবং দামাত। আচ্ছা, এখানে দামাত কথাটা ব্যবহার করলে আমাদের প্রত্যেকেরই মনে পড়বে এখানে রবার্ট বাড্রার কথা বলেছে। এখানে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই যে রবার্ট বাড্রা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত যদি হয়, তাহলে কেন এতদিনে চার্জশিট তৈরি হচ্ছে না, কেন তদন্ত হচ্ছে না? এমনকি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, রবার্ট বাড্রা যে কোম্পানির সঙ্গে যুক্ত, সেই কোম্পানি মানে বাইরে আক্রমণ করছে, কিন্তু ভিতরে ভিতরে বিজেপিকে গুপ্ত চুনাবি চান্দা, মানে হচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে চান্দা দিচ্ছে। তাহলে এখানে এই দালাল এবং দামাত এই শব্দ দুটিকে প্রয়োগ করার আগে কোথাও না কোথাও মোদির একটুও ভাবা উচিত ছিল। কারণ ইনি দামাদেরকে আক্রমণ করছে, অথচ দামাদের কাছ থেকে, দামাদের যে কোম্পানির সঙ্গে জড়িত, সেই কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিচ্ছে এবং কোনো তদন্তের নামগন্ধ নেই, কিন্তু আক্রমণ করে চলেছে। তাই এটা বোঝা যায় যে কখনই কোনো রকমভাবে দামাত কথাটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। তৎসঙ্গে এখানে কিন্তু প্রধানমন্ত্রী যেটা কংগ্রেস সম্পর্কে বলেছে, যে কংগ্রেস যে সংরক্ষণ ওবিসি এসটি এসসি যে সংরক্ষণ, সেই সংরক্ষণের বিরোধিতা করছে, যেটা বিজেপি কিছুদিন যাবৎ করে আসছে। কিন্তু এখানে প্রকাশ্যে আমরা জানি, যেটা পরিস্থিতি সাপেক্ষে আমরা জানি, আমরা যেটা ভেবে চিনতে জানি, সাধারণ মানুষ যেটা জানে, যে কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি আগাগোড়ায় মানে চিরাচরিতভাবে কিন্তু সংরক্ষণের বিরোধিতা করেছে। তৎসঙ্গে এখানে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ববৃন্দ, সেই নেতৃত্ববৃন্দের যে বক্তব্য ইদানিং ভারতীয় জনতা পার্টিকে পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে। আমরা প্রত্যেকেই জানি কঙ্গনা রানাওয়াত কি বলেছে। আমরা জানি যে কৃষকরা যে তাদের যে কৃষি কানুন, যে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল, এর জন্য বহু কৃষক প্রাণ হারিয়েছে। শেষমেশ কিন্তু সরকার বাধ্য হয়ে এক প্রকার কৃষি কানুন ফেরত নেয়। কিন্তু কঙ্গনা রানাওয়াত ইদানিং বক্তব্য দিতে দিতে এটা বলে দিয়েছে যে কৃষকদের যে সেই কৃষি আইন, সেটা সরকারের কোথাও না কোথাও আবার লাগু করা উচিত, যেটা নিয়ে কিন্তু আবার বিরোধিতা চরমে ওঠে। ভারতীয় জনতা পার্টি একসময় এসে বিবৃতি দেয় যে কঙ্গনা রানাওয়াতের এটা ব্যক্তিগত মামলা, এটা সরকার বা দলের কোনো বক্তব্য নয়। কিন্তু তারপরও কঙ্গনা রানাওয়াত শেষমেশ এসে ক্ষমা চেয়ে নেয়, বলে যে আমি যেহেতু শুধুমাত্র একজন অভিনেত্রী নই, আমি একজন ভারতীয় জনতা পার্টির সাংসদ, সেক্ষেত্রে আমার কোনো বক্তব্য আমার ব্যক্তিগত বক্তব্য হয় না, আমার তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শেষমেশ এখানে কঙ্গনা রানাওয়াতকে ক্ষমা চাইতে হয়। এটাও কিন্তু বর্তমানে যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় বিজেপির নেতৃত্বরা পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে। তৎসঙ্গে এখানে সিপি যোশীর যে বক্তব্য, সেটা সব থেকে বিষয় বহির্ভূত একটা বক্তব্য। সিপি যোশী বলেছে যে রাহুল গান্ধীর পাসপোর্ট রদ করে দেওয়া উচিত। এখানে আমি জানিয়ে দিতে চাই, রাহুল গান্ধী যদি আক্রমণ করে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছে। রাহুল গান্ধী যদি আক্রমণ করে থাকে, নরেন্দ্র মোদী বিজেপিকে আক্রমণ করেছে। তাহলে রাহুল গান্ধী কিন্তু কোথাও কোনো রকমভাবে আমাদের দেশকে বাইরের দেশে গিয়ে অপমানজনক কথা বলেনি বা অপমান করেনি। যেখানে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রধানমন্ত্রী গিয়ে কোথাও না কোথাও ভারতবর্ষকে কোনো না কোনোভাবে ছোট বা নিচা দেখানোর চেষ্টা করেছে। সেই জায়গায় এই রাহুল গান্ধীর পাসপোর্ট রদ করে দেওয়া, মানে পাসপোর্ট বাতিল করে দেওয়ার মতো বক্তব্য, এটা সম্পূর্ণভাবে একটা বিষয় বহির্ভূত, যে জিনিসগুলো ভারতীয় জনতা পার্টিকে প্রতিটা মুহূর্তে কিন্তু একটা পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে। তৎসঙ্গে এখানে মনোহরলাল খট্টর তো আরো বিতর্কিত বয়ান জারি করেছে। क्योंकि मुझे एक एक प्रोजेक्ट यहाँ का मालूम है, वो सब ठीक होंगे। और एक बड़ी समस्या उसकी ओर उल्लेख जरूर करूंगा, क्योंकि आपको लोग कहेंगे देखो ये क्या हुआ, देखो ये क्या हुआ। वो बड़ी समस्या यहाँ की है कि जो हमारा पंजाब का रास्ता बॉर्डर बंद है, ये समस्या है ना। और इसके बारे में बातचीत करके गया हूं। हमारे सामान्य नागरिक भी, विशेष तौर पर व्यापारी भाई, थोड़ा इसमें परेशानी उनको है। हमने इस रास्ते को खोलने के लिए योजना बना ली थी, लेकिन बनाने के बाद भी जो उस पार लोग बैठे हैं, पहली बात बता रहा हूं, किसान नहीं है। किसान का मुखौटा पहन करके कुछ ऐसे लोग
जो सिस्टम को खराब करना चाहते हैं, जो एस्टेब्लिश सरकारें उनको अस्थिर करना चाहते हैं, इस प्रकार के लोग हैं। डिटेल में जाने की आवश्यकता नहीं है, आपको भी पता। রাহুল গান্ধী জিএসটির কথা বলতে গিয়ে বলছে যে কাশ্মীরের যারা ছোট উদ্যোগপতি, যারা স্মল বিজনেসম্যান, তাদেরকে এই জিএসটির আওতায় এনে নষ্ট করে দেওয়া হচ্ছে, যে কাজের যে সুযোগ সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী কি বলেছে আমি শোনাবো। ये आक्रमण जो जम्मू कश्मीर में स्मॉल और मीडियम बिजनेसेस पे हुआ है, ये बाकी देश में भी हुआ है। पूरी सरकार अदानी अंबानी जैसे अरबपतियों के लिए चलती है। जीएसटी एक हथियार है। जम्मू के एंटरप्रेन्योर्स, जम्मू के स्मॉल और मीडियम बिजनेसेस पर आक्रमण करने का हथियार है। नोटबंदी एक हथियार था। यह पॉलिसीज नहीं है, ये हथियार हैं और इनका लक्ष्य रास्ता साफ करने का है। किसके लिए? अदानी और अंबानी जैसे अरबपतियों के लिए। नोटबंदी और जीएसटी ने, गलत जीएसटी ने हिंदुस्तान में लाखों स्मॉल और मीडियम बिजनेसेस खत्म कर दिए। মনোহর লাল খট্টর সেই কৃষকদেরকে ভুয়ো বলছে, যারা প্রাণ বিসর্জনের মাধ্যমে সেই কৃষি আইনকে সরকারকে প্রায় ফেরত নিতে বাধ্য করেছে। তাদেরকে বলছে যে সরকার এই ভুয়ো কৃষকদের জন্য এই আইনগুলোকে ফেরত নিয়েছে। যে শিবহরলাল খট্টরের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আগামী বিধানসভা ভোট, সেই ভোটে কিন্তু একটা বড় পরীক্ষার মুখে ফেলে দিতে পারে ভারতীয় জনতা পার্টিকে। এই কারণেই আমি বলছি যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দই ইদানিং ভারতীয় জনতা পার্টির সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। কারণ রাহুল গান্ধী বিরোধী দলনেতা যেখানে বিষয়ভিত্তিক কথা বলছে, বিষয়ভিত্তিক রাজনীতি করছে, যেখানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে, যেখানে আরএসএসকে আক্রমণ করছে, যেখানে আদানি আম্বানিকে আক্রমণ করছে, সেই জায়গায় ভারতীয় রাজনীতির ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ববৃন্দ, তারা কিন্তু বেশিরভাগ সময় নষ্ট করছে মিথ্যা আক্রমণের প্রতি। কেউ বলছে রাহুল গান্ধীর সেরকম অবস্থা হওয়া উচিত যেটা তার দাদির হয়েছে। কেউ বলছে রাহুল গান্ধীর জিভ যে কেটে দিতে পারবে তাকে 11 লক্ষ টাকা বকশিস দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। আবার কেউ বলছে রাহুল গান্ধীর পাসপোর্ট বাতিল করে দেওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এটুকুই, বাকিটা পরে দেখা হবে। আপনারা দেখলেন দ্য ট্রেন্ডিং টপিকস। অবশ্যই টপিকসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।